নমস্কার বন্ধুরা, আজকের গল্প কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গপ্পবাজ রায় সাহেব থেকে আমেদাবাদে ফেরার সময়। রায় সাহেবের পুরো নামটা যে কি তা আমাদের জানার সুযোগ হয়নি কখনো। পাড়ার ছোট থেকে বড় সবাই তাঁকে রায় সাহেব বলেই ডাকে, তাই আমরাও তাঁকে ওই নামেই ডাকতে শুরু করেছি। ভদ্রলোকের আত্মীয় পরিজন কেউ আছে বলেও জানি না। শিবনাথ চ্যাটার্জি নামে আমাদের শিবু জেঠুর বাড়িতে একটা ঘর ভাড়া নিয়ে থাকেন শুনেছি, আর সে যে কতদিন ধরে তাও কারুর জানা নেই। আমাদের কথা ছেড়েই দিলাম, আমরা তো তাকে চিনেছি এই কিছুদিন হলো। পাড়ার বড়রাও তাকে নাকি ওই বাড়িতেই দেখছে বছরের পর বছর। আর আশ্চর্য এই যে তাঁর বাসস্থানের মতোই তাঁর পোশাকও যেন এক এবং অদ্বিতীয়। একটি মার্কা মারা খদ্দেরের পাঞ্জাবি, পরনে পাজামা আর গায়ে একটা চাদর জড়ানো। এছাড়া অন্য কোনো পোশাকে তাকে আজ পর্যন্ত দেখেনি কেউ। অথচ এই সাদামাটা রায় সাহেবই এক আশ্চর্য জাদু বলে কখন যেন আমাদের মন কেড়ে নিয়েছেন। বেশি দিনের কথা নয়, মাধ্যমিক পরীক্ষা দেবার পর থেকে আমরা কজন বন্ধু নিয়মিত আসতে শুরু করেছি বাজারের পাশে পল্টুদার এই চায়ের দোকানে, যার বাহারি নাম কদমতলা কফি হাউস। দোকানটা ঠিক বাজারের পাশেই, ফলে এ অঞ্চলের একটা জমজমাট আড্ডাখানা হয়ে উঠেছে এই দোকান। দিনের নানা সময়ে নানা বয়সের মানুষ এখানে এসে জড়ো হয়, আর এক কাপ চা সামনে নিয়ে রাজা উজির মারে। আমরাও রোজ সন্ধেবেলা নিয়ম করে এই ঠেকে আসতে শুরু করেছি, আর এখানেই দেখা পেয়েছি এই রায় সাহেবের। ভদ্রলোক যদিও রোজ এখানে আসেন না, সপ্তাহে বড়জোর একদিন কি দুদিন দেখা দেন, আর তার মধ্যেই দেখা যায় তাঁর জাদু। সে জাদু আর কিছুই না, অদ্ভুত সব গল্প। যেদিন যেমন পরিবেশ থাকে ঠিক তারই মানানসই করে তিনি ঝুলি থেকে বের করে আনেন একটি জম্পেশ গপ্প। তাঁর ভাষায় জীবনের জলজ্যান্ত ঘটনা, আর সেই গপ্পর টানেই আমাদের কাছে এক একটা সন্ধে যেন হয়ে ওঠে এক একটা আরব্য রজনী। আজও ছিল সেরকমই এক দিন। সকাল থেকে তুমুল বৃষ্টি পড়ছে। সারা দিন ঘরে বসে বসে বোর হয়ে আমরা বিকেল হতে না হতেই বেরিয়ে পড়েছি যে যার বাড়ি থেকে। এক হাঁটু জল ভেঙে এসে উঠেছি পল্টুদার কফি হাউসে, আর তারপর পাশের দোকানের তেলেভাজার সঙ্গে পল্টুদার চায়ের মিশেলে জমে উঠেছে আমাদের তুমুল আড্ডা। সেই সঙ্গে এই ঘোর বর্ষণ আর আবছা ভয় ভয় পরিবেশে অনিবার্যভাবেই এসে পড়েছে ভূত দেখা বা না দেখার প্রসঙ্গ। ঠিক এই চরম মুহূর্তেই রায় সাহেব এসে হাজির। ততক্ষণে নানান ভূতের গপ্পে আমরা রীতিমতো উত্তেজিত। বিল্টু এর মধ্যেই শুনিয়ে দিয়েছে তাদের গ্রামের বাড়িতে ভূতের ওঝার দাপটের কথা। অয়নের পিসেমশাই যে একবার টালা ব্রিজের কাছে নিজের চোখে ভূতের দেখা পেয়েছিলেন, সে কথাও তখন আমাদের শোনা হয়ে গেছে। এমনকি এখানে আড্ডা মারা সিনিয়রদের গ্রুপের ছটিদা পর্যন্ত একটা অলৌকিক গল্প শুনিয়ে আমাদের তাক লাগিয়ে দিয়েছেন। এমন সময়ে একটা কালো তাপ্পি মারা ছাতা মাথায় দিয়ে দোকানে ঢুকলেন রায় সাহেব। আমরা হৈ হৈ করে উঠলাম। রায় সাহেব এদিক ওদিক তাকিয়ে হাঁক পাড়লেন, পল্টু, চা। তারপর ছাতাটা দোকানের এক কোণে মেলে দিয়ে গ্যাঁট হয়ে বেঞ্চিতে বসে পড়ে বললেন, তারপর কিসের গপ্প হচ্ছিল?
ভূতের? আমরা অতি উৎসাহে রায় সাহেবকে শোনাতে শুরু করেছিলাম বিল্টুর গ্রামের ওঝা আর টালা ব্রিজের ভূতের গল্প। রায় সাহেব মাঝপথেই হাত তুলে আমাদের থামালেন। তারপর নিতান্ত কৃপার দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে বললেন, একা একটা ভূতের সঙ্গে কখনো 50 কিলোমিটার পাড়ি দিয়েছিস? ঘোর বিপদের সময় ভূত নিজে জামাই আদর করে সেই বিপদ থেকে তোদের উদ্ধার করেছে কখনো? নিজের চোখে কখনো কাঁদতে দেখেছিস ভূতকে? আমরা তো বমকে গেলাম। রায় সাহেব বলেন, কি উনি কি নিজে দেখেছেন নাকি এসব? নাকি আজ এই বর্ষার রাতে এই গপ্পটাই তাঁর তুরুপের তাস? সবাই একসঙ্গে আশা নিরাশার দোলায় দুলতে লাগলাম। আর এই সময়ই ভেতর থেকে পল্টুদা বাহিরে এলো ট্রে ভর্তি চায়ের ভাঁড় নিয়ে। একে একে বসিয়ে দিল আমাদের সামনে। রায় সাহেব নিঃশব্দে গরম চায়ের ভাঁড় তুলে নিয়ে চুমুক মারলেন। তারপর একে একে আমাদের মুখের দিকে তাকিয়ে নিজে থেকেই বলতে শুরু করলেন, সন্ধে 7:30টার সময় একটা অজানা অচেনা জায়গায় দাঁড়িয়ে থাকা, যেখান থেকে প্রায় 150 কিলোমিটার জার্নি করে আমায় ফিরে আসতে হবে আমেদাবাদে। তার মানেটা বুঝতে পারছিস? কমসে কম 3 ঘন্টার ধাক্কা। অর্থাৎ ঠিকমতো কমিউনিকেশন পেলেও আমার হোটেলে ফিরতে মিনিমাম রাত 10:30। আর তার মাঝে যদি অন্য কোনো গণ্ডগোল হয় তো। উত্তেজনায় অধীর হয়ে রায় সাহেবকে থামিয়ে দিয়ে চেঁচিয়ে উঠলাম, এসব চলবে না রায় সাহেব, একদম গোড়া থেকে বলুন। বন্ধুরাও সবাই একযোগে হইচই করে উঠল আমার কথায়। রায় সাহেব একটু হেসে বাহিরের দিকে তাকিয়ে আকাশের অবস্থাটা দেখলেন একবার। তারপর 2-3 চুমুকে চাটা শেষ করে ভাঁড়টা টেবিলে রাখলেন। বুক পকেট থেকে কাগজে মোড়া একটা পানের খিলি বার করে মুখে পুরলেন। তারপর শুরু করলেন তাঁর গল্প। সেবার আমেদাবাদে খুব খারাপ ওয়েদার। সারা দিন ধরে বারে বারেই এক পশলা করে বৃষ্টি হয়ে যাচ্ছে। বিরক্তিকর সেই বৃষ্টি। আমি উঠেছিলাম স্টেশনের কাছেই একটা হোটেলে। স্টেশনের কাছাকাছি থাকতে পারলে সুবিধে হয় কি, ফেরার দিন কোনো টেনশানে থাকতে হয় না। কিন্তু আমার অফিসের কাজটা ছিল সেখান থেকে অনেক দূরে, প্রায় 150 কিলোমিটার দূরে সুরেন্দ্রনগর বলে একটা মফস্বল শহরে। পৌঁছবার পরের দিন সকালে একটা অটোয় করে বাস স্ট্যান্ডে গিয়ে তো সুরেন্দ্রনগরের বাসে চেপে উঠলাম। কিন্তু সে কি বিশাল জার্নি! প্রায় 3.5 ঘন্টা বাস জার্নির পর অবশেষে গিয়ে পৌঁছলাম সুরেন্দ্রনগর বলে জায়গাটায়। তারপর ঠিকানা খুঁজে খুঁজে আমার গন্তব্যে যাওয়া, তা সেটাও খুঁজে পাওয়া গেল অল্প আয়াসেই। কিন্তু সমস্যাটা শুরু হলো সেখানে পৌঁছবার পর। এই পর্যন্ত বলে রায় সাহেব চুপ, চোখ বুজে পান চিবিয়ে চলেছেন। কিন্তু আমরা তো তখন অস্থির। সবে গল্প দানা বেঁধে উঠেছে এই সময়। কি হলো রায় সাহেব, কিসের সমস্যা? সমস্যরে বলে উঠি। রায় সাহেব ধীরে ধীরে চোখ খুললেন। যে কোম্পানিটায় গিয়েছিলাম সেখানে আমাদের একটা প্রজেক্টের কিছু দামি মাল রেডি করে রাখা ছিল ডেসপ্যাচের অপেক্ষায়। আমার কাজটা ছিল মালগুলো গাড়িতে ওঠার আগে একবার চেক করে নেওয়া, গাড়ি রেডি থাকবে। আমি গিয়ে মালগুলো দেখে নেওয়ার পরেই সেগুলো গাড়িতে তুলে পাঠিয়ে দেওয়া হবে আমাদের প্রজেক্ট অফিসে। কিন্তু বিধি বাম, সকাল 10:30টায় ওদের কোম্পানিতে পৌঁছে দেখলাম তখন পর্যন্ত কোনো গাড়িই আসেনি। সেটা নাকি এসে যাবে একটু পরেই।
আমি মালগুলো চেক করে নিলাম, সব ঠিকই আছে। তারপর আবার গাড়ির খোঁজ। না, গাড়ি তখনও আসেনি, তবে এসে যাবে একটু পরেই। অগত্যা ওদের ক্যান্টিনে গিয়ে লাঞ্চ সারলাম। তারপর সময় কাটাতে ঘুরে বেড়ালাম এদিক সেদিক। এই করতে করতে বিকেল 4টে। তখনও কিন্তু গাড়ির কোনো পাত্তা নেই। আমার অবস্থাটা ভাব একবার। মালগুলো গাড়িতে না ওঠা অবধি আমার ছুটি নেই, অথচ পরের দিন দুপুরেই আমার ফেরার টিকিট। কাজেই কোনো অবস্থাতেই কাল আর সুরেন্দ্রনগরে আসা সম্ভব নয়। সুতরাং টেনশানে আর চিন্তায় রীতিমতো ঘাম দিচ্ছে তখন। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। শুধু বারবার ওদের অফিসে গিয়ে খোঁজ নিচ্ছি গাড়ি কখন আসবে। এইভাবে একটু একটু করে সময় গড়াতে গড়াতে বিকেল 5টা, 5:30, পৌনে 6টা। অবশেষে ঠিক 6টা বাজতে 5 মিনিট আগে গাড়িটা এসে পৌঁছলো সেখানে। মনে হলো যেন ধরে প্রাণ এলো। ঝড়ের মতো ছোটাছুটি করে একে ওকে ধরে মালগুলো গাড়িতে তোলার ব্যবস্থা করলাম। তারপর বিল, চালান এইসব কাগজপত্র বুঝে নিয়ে ওখান থেকে বেরিয়ে যখন বাস রাস্তায় এসে দাঁড়ালাম, তখন আমার ঘড়িতে 7টা 10। বুকের ভেতরটা তখন পাহাড়ি রাস্তার মতো ওঠানামা করছে। তো এইবার শুরু হলো প্রতীক্ষার পালা। কখন বাস আসবে? যে 2-1টা লোকাল বাসের দেখা পেলাম, তারা অত দূর যাবেই না। আমায় পেতে হবে এক্সপ্রেস বাস, যা সোজা আমেদাবাদ অবধি যাবে। এদিকে বৃষ্টি আবার পড়তে শুরু করেছে ঝিরঝির করে। একটু পরেই তার গতি বেড়ে গেল। কিন্তু হা হতম্মি, কোথায় সেই বাস? মিনিটের পর মিনিট কেটে যাচ্ছে। তাহলে কি ফেরার বাস পাবই না? ভাবতে ভাবতে অবশেষে ঠিক 7:30টায় দেখি একটা সরকারি বাস ছুটে আসছে রাস্তা ধরে, যার মাথায় ইংরেজিতে লেখা আমেদাবাদ। মরিয়ার মতো রাস্তার মাঝখানে গিয়ে হাত তুলে দাঁড়ালাম। বাসটা কাছে এসে থামতেই লাফিয়ে উঠে পড়লাম ভেতরে, আর বাসও সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। মনে হলো বুক থেকে একটা পাষাণ ভার নেমে গেল। এবার একটু ধাতস্থ হয়ে চারিদিকে তাকিয়ে দেখলাম, আর তখনই ধক করে উঠল বুকের ভেতরটা। বাসের ভেতরে কোনো যাত্রী নেই, এমনকি একজন কন্ডাক্টরও নেই। শুধু ড্রাইভার একা তার সিটে বসে বাসটা চালিয়ে নিয়ে চলেছে। তার মানে আমরা উত্তেজনায় খাড়া হয়ে বসেছি। অয়ন বলল, ওটা কি ভূতের বাস নাকি রায় সাহেব? রায় সাহেবের মুখ দেখে মনেই হলো না তিনি প্রশ্নটা শুনতে পেয়েছেন। চোখ বুজে বলে চললেন, গোটা রাস্তা শুনশান। অন্ধকারে বৃষ্টির মধ্যে বাসটা ছুটে চলেছে তীব্র বেগে। আমার মনের ভেতরটা আতঙ্কে ধুকপুক করছে। তার মধ্যেই হঠাৎ দেখি ড্রাইভার পেছন ফিরে আমার দিকে দেখছে। আমি তাকাতেই হিন্দিতে জিজ্ঞেস করল, কোথায় যাবেন স্যার? আমি অবাক হয়ে বলি, কেন, আমেদাবাদ? ড্রাইভার মাথা নেড়ে বলল, এ বাস তো আমেদাবাদ যাবে না স্যার। ব্যাস, শুনেই আমার হাত পা ঠান্ডা। কোনো রকমে বললাম, মানে সামনে যে আমেদাবাদ লেখা আছে। ড্রাইভার আক্ষেপের ভঙ্গিতে আবার মাথা নেড়ে বলল, এ বাস আমেদাবাদ যাবে না স্যার, যাবে লীলাপুর। সেটা ওই রাস্তায় নয়। বলে আবার নির্বিকার ভঙ্গিতে বাস চালাতে লাগলো। ততক্ষণে ভয়ে আর টেনশানে আমার পাগল পাগল অবস্থা। চিৎকার করে উঠলাম, মানে কি উল্টোপাল্টা বলছেন? আমেদাবাদ লিখে রেখেছেন, অথচ যাবেন না মানে? সরকারি বাস নিয়ে যা ইচ্ছে তাই করবেন নাকি?
কথাগুলো চেঁচিয়ে বললেও নিজের ভেতরে ধুকপুকুনি বেশ টের পাচ্ছিলাম। বুঝতে পারছিলাম আমার গলায় কোনো জোর নেই, ধীরে ধীরে শুকিয়ে আসছে গলা। কিন্তু পর মুহূর্তেই যা দেখলাম তাতে হাত পায়ের সমস্ত জোরই যেন পলকে মিলিয়ে গেল কোথায়। দেখলাম ড্রাইভার হঠাৎ স্টিয়ারিং ছেড়ে দিয়ে এগিয়ে আসতে লাগলো এদিকে, অথচ বাসটা যেমন চলছিল তেমনই চলছে। সন্ধ্যের হাইওয়ে ধরে হু হু করে বাস ছুটছে অজানা কোনো গন্তব্যের দিকে, আর ড্রাইভার একটু একটু করে এগিয়ে আসছে আমার দিকে। তার মুখে যেন অদ্ভুত একটা ভঙ্গি। সে ভঙ্গি আনন্দের না দুঃখের কিছুই বুঝতে পারলাম না, আর তা বোঝার মতো মনের অবস্থাও তখন নেই। এক পা করে এগিয়ে এসে ড্রাইভার আমার উল্টো দিকের সিটটায় বসল। তারপর স্থির নিষ্কম্প একটা দৃষ্টিতে তাকিয়ে হিম ঝরানো গলায় বলল, কি স্যার, ভয় পেয়েছেন নাকি? মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোয় না, শুধু বোবার মতো তাকিয়ে থাকি ড্রাইভারের দিকে। এই অন্ধকার ফাঁকা রাস্তায় ঝরে পড়া বৃষ্টির মধ্যে হু হু করে ছুটে চলেছে একটা ড্রাইভারহীন বাস, আর তার ভেতর বসে আমি। উফ, আর কিছু ভাবতে পারছি না। মাথার ভেতরটা ঝিমঝিম করছে। আমার চেতনা কি এবার লুপ্ত হয়ে যাবে? ড্রাইভার সেইভাবেই পলকহীন চোখে তাকিয়ে বলল, ভয় পাবেন না স্যার, একদম ভয় পাবেন না। এ বাসটা প্রতি মাসেই একবার করে ছুটে যায় লীলাপুরের দিকে। মাসের মধ্যে মাত্র একবার, এই 3 তারিখের রাতে। আর এর মাথায় লেখা থাকে আমেদাবাদ। কি করব বলুন স্যার, লেখাটা তো আর পাল্টাতে পারি না, কারণ 4 বছর আগে যখন অ্যাক্সিডেন্টটা হয় তখন বাসটা তো আমেদাবাদেই যাচ্ছিল, তাই সেই থেকে। শুনতে শুনতে ক্রমশ অসাড় হয়ে যাচ্ছিল আমার শরীর। কি বলছে লোকটা? তাহলে এ কোথায় বসে আছি আমি, কার সামনে? ভাবতে ভাবতেই দেখি তার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠেছে। ধীরে ধীরে সেই হাসি বদলে গিয়ে একটা করুণ ভাব ফুটে উঠল সেই মুখে। তারপর যেন এক অব্যক্ত বেদনার গলায় সে বলল, ওই লীলাপুরেই আমরা থাকি স্যার। ঘরে বউ আর 2 বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, আর বুড়ো মা বাপ। আমি ছাড়া আর ওদের কে আছে বলুন? তাই এই রাতটা এলেই মনটা বড় ছটপট করে ওদের দেখার জন্য। এই রাতটা, এই অভিশপ্ত 3 তারিখের রাতটা। আমেদাবাদের লাস্ট ট্রিপটা করেই আমার বাড়ি ফেরার কথা ছিল স্যার, কিন্তু ফেরা আর হলো না, ওই আমেদাবাদের রাস্তাতেই। বলতে বলতেই হঠাৎ যেন ফুঁপিয়ে ওঠে লোকটা। এই অন্ধকারেও তার চোখের কোণে চিকচিক করে জলের ফোঁটা। ফোঁপাতে ফোঁপাতেই সে বলে, সেই থেকে এই 3 তারিখের রাতটা আমি ভুলতে পারি না স্যার। প্রতি মাসের এই রাতে ছুটে যাই লীলাপুর ওদের একবার চোখের দেখা দেখতে। কেমন আছে ওরা, কি করছে? গল্পটা শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম সবাই। রায় সাহেব হঠাৎ থেমে যেতে সাড় ফিরে পেলাম। দেখি রায় সাহেব কেমন এক শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন দেওয়ালের দিকে, যেন তার মনটা আর এখানে নেই। ঘটনার অভিঘাতে আমরাও চুপ। একটা থমথমে ভাব আচ্ছন্ন করে তুলেছে সকলের মনকে, কিন্তু শেষটা যে শুনতেই হবে। কৌতূহলে ছটপট করছে মনটা।
তাই একটু পরে আমিই বলে উঠি, তারপর রায় সাহেব কি হলো তারপর? রায় সাহেব যেন অনন্তের পার থেকে জেগে উঠলেন। তারপর স্তিমিত কণ্ঠে বললেন, তারপর আর কি, বাসটা লীলাপুরেই গেল বটে, তবে যাবার আগে লাক্তার বলে একটা জায়গায় আমাকে নামিয়ে দিয়ে গেল, যেখান থেকে আমেদাবাদের বাস পেয়ে গেলাম। আর ওখানেই একটা চায়ের দোকানে শুনলাম সেই মর্মান্তিক কাহিনী। অন্ধকার বাসের মধ্যে বসে সেই প্রেতাত্মা যা বলেছিল আমায়, তা দিনের আলোর মতো সত্যি। 4 বছর আগে এক 3 তারিখের রাত্রে সত্যি একটা বিরাট দুর্ঘটনা ঘটেছিল আমেদাবাদের রাস্তায়। রাতের গভীর অন্ধকারে একটা মস্ত ট্রেলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটার। কেউ বাঁচেনি। আর তারপর থেকেই প্রতি মাসের 3 তারিখের রাতে বাসটাকে দেখা যায় লীলাপুরের দিকে ছুটে যেতে। বহু লোক সেটা দেখেছে, এমনকি ভুল করে কেউ কেউ উঠেও পড়েছে সেই বাসে। কিন্তু আজ পর্যন্ত কারুর কোনো ক্ষতি হয়নি, সকলেই অক্ষত অবস্থায় ফিরে এসেছে। শুধু তাদের মনের মধ্যে রয়ে গেছে একটা অব্যক্ত বেদনা। রায় সাহেব চুপ করেন। আমরাও আর কোনো কথা বলতে পারি না। বাইরে বৃষ্টি এখনো চলছে সমান ধারায়। সেই বৃষ্টিধারার সঙ্গে যেন অনাদিকালের অশ্রু ঝরে পড়ছে কোনো অনন্ত শোকের বার্তা নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এরকম আরও মজার মজার গল্প শুনতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ধন্যবাদ।